শুভ্রা, তুমি একটা গান গাও, যে গান শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যাবে। তবে মনে রেখো, গানটা যেন অবশ্যই হাসানোর মতো হয়, কোনো সিরিয়াস গান চলবে না কিন্তু। শুভ্রা বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবতে লাগলো কোন গানটা গাইলে জুৎসই হবে। ঠিক ওর মাথায় এই বছরের একটা অদ্ভুত ভাইরাল গান গেঁথে গেল, যেটা ও কয়েকদিন ধরে লুকিয়ে শুনে এক কলি মুখস্থ করে ফেলেছে। শুভ্রা নিজের গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিল, তারপর চোখ বন্ধ করে একদম কোনো মাজারের পীরের মতো ভক্তিতে গদগদ হয়ে গলার সুর টেনে টেনে গেয়ে উঠল। বেলতলি সালেমানে ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লাই করে আল্লাহ আল্লাহ। কলি সাহা আর কান্দু সাহা, ভক্তে করে তোমারি আশা, রহওয়ালি সাহা, শোবাহান সাহা, তুমি ভক্তেরই মুশকিল কোষা, গুলিস্তানের গোলাপ সাহা বাবা। পরের লাইনটা মুখ দিয়ে বের হওয়ার আগেই হঠাৎ নিস্তব্ধ ছাদ কাঁপিয়ে কে যেন চিল্লিয়ে বলে উঠল। হে বাবা। শুভ্রা চট করে চোখ খুলে দেখল ছাদের অবস্থা রীতিমতো লেজে গোবরে। শুভ্র বাদে বাকি সবাই হাসতে হাসতে ছাদের মেঝেতে উপর হয়ে শুয়ে পড়েছে। ইমন তো হাসির চোটে কড়াকড়ি খেতে খেতে একদম ছাদের রেলিংয়ের কাছে চলে গেছে। হে বাবা চিৎকারটা ইমনে দিয়েছিল। সে এখন নিজের প্যান্টের চেন খামচে ধরে কুঁকড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে সে কোনো মুহূর্তে মেশিন স্টার্টে অঘটন ঘটে যেতে পারে। ইমন অনেক কষ্টে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে শুভ্রার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আপু দোয়াই লাগে, খেলা একটু থামাও, আমি আগে একটু নিচ থেকে আসি, নাহলে মেশিন যে কোনো টাইমে স্টার্ট হয়ে ইজ্জত পাংচার করে দেবে। এই বলেই ইমন এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর এই দশা দেখে বাকিদের হাসির তোর আরও বেড়ে গেল। ঈশান তো হাসতে হাসতে প্রায় আধামরা হয়ে গেছে। হৃদি দুই হাত পিছনে ঠেস দিয়ে বসে হাসতে হাসতে চোখের পানি এনে ফেলেছে। শুধু শুভ্র একদম চুপচাপ নিজের জায়গায় বসে আছে। ও আদেও হাসছে কি না কেউ হলফ করে বলতে পারবে না। কিছুক্ষণ পর যখন হাসির রোল একটু থিত হলো, তখন তুর্য শুভ্রার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বোন রে, মানুষ বলে ঠকে নাকি শেখে, আর আমি আজ জন্মের শিক্ষা পাইলাম। জীবনেও আর তোমার কাছে হাসির গান শুনতে চাইবো না। আর একবার শুনলে ইমনের মতো আমাদের অবস্থা হবে। শেষে ছাদ ধুইতে ধুইতে রাত পার হয়ে যাবে। শুভ্রা নিজে জয়ী হওয়ার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলল, আমি কি করব? আপনারা হাসির গান শুনতে চেয়েছেন, আমি শুনিয়েছি, ব্যাস আমার কাজ আমি পারফেক্টলি করেছি। কিছুক্ষণের মধ্যেই ইমন মেশিন সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ছাদে ফিরে এলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল শুভ্রা। বোতলটা বনবন করে ঘুরে সরাসরি গিয়ে থামলো ঈশানের দিকে মুখ করে। শুভ্রা তো খুশিতে এক লাফে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, পেয়েছি। এবার আমি ভাইয়াকে প্রশ্ন বা কাজ দেব। ভাইয়া আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডেয়ার? ঈশান একটু সময় নিয়ে চিন্তা করলো। ডেয়ার নিলে এই পাগলি মেয়েছে তাকে দিয়ে কি করাবে তা ঠিক নেই, তবু সাহস করে ডেয়ার বেছে নিল। শুভ্রা সাথে সাথে সুযোগ বুঝে ফন্দি এঁটে বলল, ঠিক আছে, তাহলে আপনাকে একটা গান গাইতে হবে, তবে যে সে গান নয়, এমন একটা গান গাইবেন যেটা আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যায়। ঈশান এবার মহা চিন্তায় পড়ে গেল। কোন গানের সাথে নিজের জীবন মেলাবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ একটা গানের সুর ওর মাথায় খেলে গেল। সে একটা লম্বা শ্বাস ফেলে শর্ত দিয়ে বলল, ওকে গেফ, তবে একা নয়, আমার সাথে রিফাত, তুর্য আর রাসেলকেও গাইতে হবে। কারণ এই গান একা গাইতে একদম ভালো লাগে না, গ্রুপে জমবে বেশি। শুভ্র এইসব ফালতু কাজে সময় নষ্ট করতে না চেয়ে উঠে চলে যেতে চাইল, কিন্তু ইমন আর রিফাত মিলে এক প্রকার জোর করেই
ওকে আবার বসিয়ে দিল। এরপর সব ছেলেরা ঈশানের দিকে তাকালো। ঈশান কোন গানটা শুরু করবে সেই অপেক্ষায়। ঈশান চোখ বন্ধ করে গলা খাকারি দিয়ে পুরো দমে গেয়ে উঠল। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আচমকা এই গান শুনে উপস্থিত সব ছেলেরা সুপ্রভাতে যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেল। রিফাত, তুর্য আর রাসেল সাথে সাথে ঈশানের তালে তাল মিলিয়ে সমস্বরে গেয়ে উঠল। এবার যেন ছাদ ফাটার উপক্রম হলো। হৃদিরা হাসি মুখে ছেলেদের এই পাগলামি দেখতে লাগলো। ছেলেরা আরো উচ্চস্বরে হাততালি দিয়ে গানের পরের অন্তরগুলো গাইতে শুরু করলো। ব্যাচেলার হয়ে যখন আমি বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই, থাকার মতো ছোটো খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো ব্যান নেই আমার। ছেলেদের গান শেষ হওয়ার পর মেয়েরা সবাই জোরে হাততালি দিয়ে উঠল। শুভ্রা ঈশানের দিকে তাকিয়ে একটু হেসেই বলল, কিন্তু ভাইয়া, আপনি তো চাকরি করেন, আপনি তো আর সেই ব্যাচেলার নেই। ঈশান হাত ঝাড়া দিয়ে হেসে বলল, নূর মিয়া, অত হিসাব মিলাইতে শোনাতো। তবে এই গানটা এখন পুরোপুরি না মিললেও বস আসার আগে একদমই গানের মতোই ছিল আমার জীবন। আর কেউ কথা বাড়ালো না। এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল ইমন। বোতলটা বনবন করে ঘুরে একদম সরাসরি শুভ্রের সামনে গিয়ে থামল। শুভ্র পালানোর পথ না দেখে সোজাসুজি দ্রুত বেছে নিল। ঈশান সবাইকে থামিয়ে দিয়ে শুভ্রর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করল, বস, আপনাকে যদি বলা হয় ভালোবাসা মানে এক প্রকার অপরাধ, তবে এই কথার উপরে ভিত্তি করে আপনি কি ব্যাখ্যা দিবেন? মুহূর্তের মধ্যে ছাদের উপর এক পিনপতন নীরবতা নেমে এলো। আড্ডার সব হাসি ঠাট্টা যেন এক নিমিষেই উধাও। সবাই চরম কৌতূহল নিয়ে শুভ্রর দিকে তাকিয়ে আছে। জানতে চাইছে এই কঠোর মনের মানুষটার ভিতরের ভালোবাসার সঙ্গটা আসলে কেমন। হৃদি ও আর্যকে বারবার তাকাচ্ছে শুভ্রের উত্তরের অপেক্ষায়। শুভ্র কিছুক্ষণ চুপ করে থাকলো। সে ধীর স্থির চোখ বন্ধ করলো। তারপর একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ভালোবাসা যে অপরাধ তার সঠিক কোনো ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না, কারণ ভালোবাসা তো আর এক প্রকারের হয় না। ভালোবাসা অনেক রকমের হয়। কারো কাছে ভালোবাসা মানে সুন্দর অনুভূতি, আবার কারো কাছে ভালোবাসা তীব্র ঘৃণা, কারো কাছে ভালোবাসা এক নিছক অপরাধ, কারো কাছে এটা স্রেফ একটা খেলা, আবার কারো কাছে ভালোবাসা মানে অনেক বড় পাপ। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুভ্র কয়েক মুহূর্তের জন্য থামল। ওর দৃষ্টি তখন অজান্তেই হৃদির বিষণ্ণ চেহারার উপর গিয়ে স্থির হলো। হৃদির সেই ফোলা গাল আর ফাটা ঠোঁটের দিকে তাকিয়ে শুভ্রর বুকটা যেন আরেকবার কেঁপে উঠল। সে আবার বলতে শুরু করলো, তাকে ভালোবাসা যদি হয় অপরাধ, তবে আমি সেই ফুলের নেব বারে বারে স্বাদ। শুভ্রের এই কাব্যিক আর সাহসীর উত্তর শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তি হয়ে গেল। হৃদি স্তব্ধ হয়ে শুভ্রর চোখের দিকে তাকিয়ে রইল। এই উত্তরটা কি শুধু খেলার খাতিরেই, নাকি এটা কোনো এক গোপন স্বীকারোক্তি? ছাদের ওই ম্লান আলোয় শুভ্রকে আজ এক রহস্যময় প্রেমিকের মতো মনে হচ্ছে। ঈশান জোরে একটা হাততালি দিয়ে উঠল। তুর্য শুভ্রের পিঠে একটা হালকা চাপড় মেরে হাসতে হাসতে বলল, কি রে শালা, প্রেম করছিস লুকিয়ে লুকিয়ে, তাই না? না হলে তোর মুখ দিয়ে এমন রোমান্টিক ডায়লগ বের হওয়ার তো কোনো কথা না। শুভ্র এক মুহূর্ত তুর্যর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর খুব স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করল, তোকে কে বললো আমি প্রেম করছি? নিজের মন গড়া গল্প বানানো বন্ধ কর। তুর্য দমে না গিয়ে নাছর বান্দার মতো বলল, প্রেম না করলে এত সুন্দর আর গভীর কথা কেন বললি? এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা তুই লুকাচ্ছিস। শুভ্র এবার কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর গলায় উত্তর দিল, কথাটা আমার ভালো লেগেছে তাই বলেছি, এর বেশি কিছু না। ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করবি না।
আর আমি কোনো উত্তর দিতে পারবো না। শুভ্রের কড়া মেজাজ দেখে আর কেউ কথা বাড়ানোর সাহস করল না। সবাই আবার খেলায় মন দিল। একে একে সবার পালা শেষ হলো। কেউ কেউ মজার মজার সব গোপন কথা ফাঁস করলো, আবার কেউ অদ্ভুত সব কাজ করে হাসির রোল তুলল। কিন্তু সবার শেষে বোতলের মুখটা গিয়ে থামলো সরাসরি হৃদির দিকে। হৃদি কি ভেবে যেন জেদের বসে টেয়ার নিয়ে ফেলল। সাথে সাথে শুভ্র বিদ্যুৎ বেগে বলে উঠল, আমি কাজ দেব, এবার রিদি আমার দেয়া ডেয়ার পূরণ করবে। শুভ্রর কথা শুনে হৃদির বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। এই লোকটার উপর তো কোনো ভরসা নেই, না জানি কি অদ্ভুত কাজ দিয়ে বসে। হৃদি মনে মনে ভাবল, কেন যে ট্রুথ নিতে গেল। সে একবার শুকনো ঢোক গিলে অসহায়ের মতো শুভ্রর দিকে তাকালো। শুভ্র ঠোঁটের কোণে সে চিরচেনা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে সে খুব আয়েশ করে বলল, তোর জন্য খুব সহজ একটা কাজ। তুই ওই ছাদের একদম কিনারায় গিয়ে এক পা উপরে তুলে আর দুই কান ধরে টানা 30 মিনিট দাঁড়িয়ে থাকবি। এটাই তোর জন্য আমার দেয়া ডেয়ার। শুভ্রের এই অমানবিক আর অদ্ভুত কাজে কথা শুনে উপস্থিত সবার চোখ কপালে উঠল। হৃদি তো বিশ্বাসই করতে পারছে না যে শুভ্র সবার সামনে এমন একটা শাস্তি দিতে পারে। সে এক লাফে দাঁড়িয়ে তীব্র বিস্ময় আর রাগে চিৎকার করে উঠল, কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? শুভ্র হৃদির আপত্তির তোয়াক্কা না করে একদম পাথরের মতো শক্ত গলায় বলল, কেন দাঁড়িয়ে থাকবি সেটা কোনো প্রশ্নই না। যখন ডেয়ার নিয়েছিস তখন সেটা পালন করা এখন তোর দায়িত্ব। আমার দেয়া ডেয়ার এটাই, আর তোকে এখন এটাই করতে হবে। কোনো ওজোর আপত্তি চলবে না। শুভ্রের এই অদ্ভুত আর কিছুটা নিষ্ঠুর জেদ দেখে রাসেল পাশে বসে নিচু স্বরে বিড়বিড় করে বলে উঠল, এটা কেমন ডিয়ার? এটা তো রীতিমতো টর্চার। রাসেলের কথাগুলো শুভ্রর কানে স্পষ্ট গেল, কিন্তু সে পাত্তা দিল না। হৃদি এবার রাগে ফেটে পড়ে বলল, এমন কোনো ডেয়ার হয় নাকি? ডেয়ার মানে তো কোনো কাজ করা, কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেটা তো নির্ঘাত সাজা। আমি তো কোনো অপরাধ করিনি যে আমাকে এভাবে শাস্তি ভোগ করতে হবে। আমি পারবো না আপনার এই আজে বাজে ডেয়ার পালন করতে। শুভ্র এবার একটু আয়েশ করে বসে বাঁকা হেসে বলল, আরে বাবা, ডেয়ার মানেই তো চ্যালেঞ্জ। আমার কাছে এটাই ডেয়ার, আর তোকে এটাই করতে হবে। আর যদি না পারিস তবে একটা অপশন আছে। ঈদের দিন যত টাকা সালামি পেয়েছিস তার সবটুকু আমাকে দিয়ে দিবি। আমরা সবাই মিলে সেই টাকা দিয়ে গ্র্যান্ড পিকনিক করব। এখন তুই ভেবে দেখ কি করবি। হৃদি এবার মহা বিপদে পড়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা কেন বারবার ওর জমানো সালামির টাকার উপর নজর দেয়। হৃদি রাগে দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে আবার তাড়া দিয়ে বলল, রাগী চোখে তাকিয়ে কোনো লাভ নেই মিসেস। এখন কোনটা বেছে নিবি, কান ধরে দাঁড়িয়ে থাকা নাকি টাকাগুলো হাসি মুখে আমাদের হাতে তুলে দেয়া? সময় মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5। শুভ্র 5 বলার আগেই হৃদি চিৎকার করে বলে উঠল। থামুন, আমি দাঁড়াচ্ছি। শুভ্র তৃপ্তির হাসি হেসে বলল, গুড চয়েস। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। হৃদির আগে গজগজ করতে করতে ছাদের এক কোণে গিয়ে কান ধরে দাঁড়ালো। শুভ্র দূর থেকে ওকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে আবার শাসন করার সুরে বলল, হুম, শুধু কান ধরলে হবে না, এক পা উপরে তুলতে হবে, জলদি। হৃদির আগে দাঁতে দাঁত চেপে এক পা ওপরে তুলে তাল সামলাতে সামলাতে দাঁড়িয়ে রইল। ছাদের বাকি সবাই হাঁ করে হৃদির ওই দশা দেখছে। রাসেলের মুখ চুন হয়ে গেছে, কিন্তু শুভ্রর মুখে তখন এক পৈশাচিক আনন্দের বাঁকা হাসি। সে যেন হৃদিকে শাসন করার এই সুযোগটাই খুব তাড়াতাড়ি উপভোগ করছে। ছাদের উপর সময় যেন থমকে দাঁড়িয়েছে। একে একে ইমন, তুর্য, রিফাত আর ঈশান আড্ডা শেষ করে নিচে নেমে গেল। রাসেলের ফোনে একটা জরুরি কল আসায় সেও কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অদৃশ্য হলো। মিহি আর পাখি যখন যাওয়ার তোড়জোড় করছিল, শুভ্রাও ওদের সাথে নিচে নেমে গেল। এখন বিশাল ছাদের ওপর নিস্তব্ধ রূপালীর জ্যোৎস্নায় শুধু হৃদি আর শুভ্র। হৃদির অবস্থা তখন করুণ। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে।
মনে হচ্ছে এক্ষুনি বুঝি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। শুভ্র ধীর পায়ে হেঁটে হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে এখনো সেই রহস্যময় আর বাঁকা হাসিটা লেগে আছে। হৃদি কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করলো, কেন কেন এমন করছেন? এই অমানসিক ডেয়ার দেওয়ার মানেটা কি? আমি আপনার কি ক্ষতি করেছি? শুভ্র কথা বলল না। সে আরো এক ধাপ এগিয়ে হৃদি খুব কাছে চলে এলো। শুভ্রের তপ্ত নিঃশ্বাস তখন হৃদির মুখের উপর আছড়ে পড়ছে। শুভ্র খুব আলতো হাতে হৃদির কপালে এসে পড়া এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল। তারপর নিচু আর গম্ভীর গলায় বলল, বলেছিলাম না রাসেলের থেকে দূরে থাকতে? ওকে ওভাবে হাসি মুখে আশকারা দিয়ে আমাকে রাগিয়ে দিলে তার ফল কখনো ভালো হবে না। এখন নিজের হাড়ের ওপর দিয়ে টের পাচ্ছেন তো ফলটা কতটুকু ভালো হচ্ছে, মিসেস শুভ্র চৌধুরী? শুভ্রের হাতের স্পর্শ আর ওই মিসেস শুভ্র চৌধুরী ডাকটা শুনে হৃদি যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। শারীরিক ক্লান্তিতে ও শরীরটা টলমল করে উঠল। হৃদি ভারসাম্য হারিয়ে পিছনের দিকে পড়ে যেতে নিলেই শুভ্র এক ঝটকায় নিজের শক্ত হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ফেলল। হৃদি টাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের চওড়া বুকের উপর আছড়ে পড়ল। দুজনের হৃৎপিণ্ডে ধুকপুকানি তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র ওর কোমর আরো শক্ত করে চেপে ধরে হৃদির চোখের গভীরে তাকিয়ে রইল। হৃদির চোখের তখন জল টলমল, অভিমান আর শুভ্রর চোখে সীমাহীন অধিকার বোধ। হৃদি কোনো রকম একদলা শ্বাস টেনে নিজেরটা সামলানোর চেষ্টা করল। শুভ্রর হাতে শক্ত বাঁধন ও শরীরের হাড়গুলো যেন গুড়িয়ে দিতে চাইছে। হৃদি নিচু স্বরে কাপা গলায় বলল, ছাড়ো না ম্যাম, নিচে যাবো। অনেক হয়েছে আপনার এইসব পাগলামো। শুভ্র হৃদির কথা তোয়াক্কা করল না। উল্টো ওর কোমরের উপর নিজের হাতের পাক আরো শক্ত করে ওকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, যদি না ছাড়ি তাহলে কি করবি তুই? জাস্ট টেল মি। হৃদি অন্ধকারে শুভ্রর এই ধকধকে চোখের দিকে তাকিয়ে রইল। ওর গলার স্বর ধরে আসছে, তবুও সাহস সঞ্চয় করে বলল, ছাড়বেন না কেন? শুভ্র ঠোঁটের কোণে সে বাঁকা হাসিটা ফুটিয়ে নির্বিকার গলায় বলল, বিকজ ইটস মাই উইশ। আমার ইচ্ছে হয়েছে তোকে এইভাবে ধরে রাখতে, তাই ছাড়বো না। হৃদি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। সে ঝাঁঝালো গলায় শুধালো, আপনার ইচ্ছেতেই কি সব হবে নাকি? আমার কি নিজস্ব কোনো ইচ্ছে নেই? না মানে আপনি কি আমাকে আপনার হাতের পুতুল মনে করেন? আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো? ডোন্ট থিঙ্ক সো, ওকে? শুভ্র এবার হৃদির চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে ধরে চেপে ওর একদম মুখের কাছে মুখ নিয়ে এলো। ওদের দুজনার নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র খুব গাঢ় স্বরে হৃদির চোখের মনির দিকে তাকিয়ে বলল, আমার হাতের পুতুল হতে তোর সমস্যাটা কোথায়? ভালোবাসার মানুষের হাতের পুতুল হতে কি খুব বেশি আপত্তি আছে তোর? আই লাভ ইউ। শুভ্রর মুখ দিয়ে বাক্যটা বের হওয়ার সাথে সাথেই সে যেন সংবিত ফিরে পেল। নিজের উপর নিজেরই রাগ হলো। অতিরিক্ত আবেগে এ কি বলে ফেলল সে? শুভ্র মুহূর্তের মধ্যে হৃদির কোমর থেকে হাত সরিয়ে দিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে দাঁড়ালো। হৃদি কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র বেশ কঠোর গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। কিছু বলি নাই আমি, তুই ভুল শুনেছিস। শুনিস নাই তুই কিছুই, তোর কানে পোকা ঢুকেছে, তুই ভুলভাল শুনছিস। একদম বেশি ভাববি না, জাস্ট কাম ডাউন। শুভ্র নিজের অস্থিরতা লুকানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে হৃদির দিক থেকে নজর সরিয়ে নিল। তারপর গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে দ্রুত বলল, আরে হ্যাঁ, নিচে নেমে আয়। রাতে ছাদে বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যেতে পারে। আর নেক্সট টাইম আমাকে এভাবে রাগিয়ে দিস না, নাহলে আজকের থেকেও দ্বিগুণ খারাপ হবে। বি কেয়ারফুল। বলেই শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। গট গট শব্দ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। রাতের নিস্তব্ধতা আধারে হৃদি একা ছাদের মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখ মুখ তখন বিস্ময়ে চরম পর্যায়ে। সে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, লোকটা কি সত্যি আমাকে আই লাভ ইউ বললো, নাকি আমি সত্যি ভুল শুনলাম? সব কথা তো স্পষ্ট শুনলাম, তাহলে ওই শব্দগুলো কি ভুল শোনা সম্ভব? ইটস ইম্পসিবল। আমার যতটুকু ধারণা লোকটা আমাকে আই লাভ ইউ বলেছে। হৃদি উত্তেজনায় যেন
কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ভালোবাসার মানুষের মুখে এমন একটা বাক্য শোনা যে কতটা অবিশ্বাস্য হতে পারে তার হৃদয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মন বলছে সে ঠিক শুনেছে, কিন্তু শুভ্রর তৎক্ষণিক অস্বীকার তাকে দ্বিধায় ফেলে দিচ্ছে। মনের ভিতরে এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে, সত্যি নাকি মিথ্যে ভ্রম।